এই ছবিটা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আর্ট আমরা মানি না। আর্ট ক্ষুধার্তদের আমরা মানি না। আমরা মানি না। ক্ষুধার্তদের খাদ্য হ্যাঁ দাও। হ্যাঁ, মানি না আমরা। আর্ট আমরা ক্ষুধার্তকে মানি না। খাদ্য দাও। ক্ষুধার্তদের খাদ্য দাও। আরে সবাই দেখো, এই রুবেন্সের ছবিটা কই? এই ফ্রেমে নেই এখন। সবাই দেখো। আমাদের আজকের নিবেদন আগাথা ক্রিস্টি রচিত দ্য গার্ডেল অফ হিপ্পলিটা বা হিপ্পলিটার কোমর বন্ধ। রহস্য গোয়েন্দা উপন্যাস ও গল্পের কথা আলোচনা করতে গেলে অনেক স্মরণীয় লেখকের নামই করতে হয়, যেমন এডগার অ্যালেন পো, আর্থার কনেন ডয়েল, এলরি কুইন, পিটার চিনি, স্ট্যানলি গার্ডনার প্রভৃতি আরও কত কি। এছাড়া আমাদের সাধের মানিকদা ও শরদিন্দুবাবু তো আছেনই। কিন্তু গোয়েন্দা সাহিত্যের বিশ্ব সাহিত্য পর্যায়ের উন্নয়নের ক্ষেত্রে যার অবদান অবিস্মরণীয়, তিনি হলেন সাহিত্য সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টি। 1890 সালের 15ই সেপ্টেম্বর ডেভন, ইংল্যান্ডে এক ধনী উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। প্রথমে বেশ কয়েকবার বিফলতার মুখ দেখলেও পরবর্তীকালে কিন্তু তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি আর। আমাদের আজকের গল্প দ্য গার্ডেল অফ হিপ্পলিটা বা হিপ্পলিটার কোমরবন্ধ প্রথম প্রকাশিত হয় 1939 সালের 10ই সেপ্টেম্বর আমেরিকার দিস উইক নামক পত্রিকায়। তখন তার নাম ছিল দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ উইনি কিং। তারপর আবার 1940 সালের জুলাই মাসে দ্য গার্ডেল অফ হিপ্পোলাইট নামে প্রকাশিত হয় দ্য স্ট্র্যান্ড পত্রিকায়। আজকের গল্পটি আমরা নিয়েছি আগাথা ক্রিস্টি 50 এই বইটি থেকে। গল্পের মূল চরিত্র আরকিউল পয়রো ও গল্প কথকের ভূমিকায় আমি সৌম্য, আলেকজান্ডার সিম্পসন উদ্দীপন, জ্যাপ ও হার্নের ভূমিকায় ধ্রুব ও মিস পোপ ময়ূরাক্ষী। সমগ্র ধ্বনি পরিকল্পনায় টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন দ্য গার্ডেল অফ হিপ্পলিটা। দেখো, এটা একটা খুবই ছোট ছবি, বুঝলে কিনা। একজন লোক খুব সহজেই তার কোটের হাতের তলায় ছবিটা রেখে হেঁটে বেরিয়ে যেতে পারে, যখন কিনা সবাই ওসব আনএমপ্লয়েড মিজারেবল ইডিয়েট গুলোর দিকে তাকিয়েছিল। আলেকজান্ডার সিম্পসন এক নাগাড়ে বলে চললেন তখনও। এই কাজ কখনোই বেকার যুবকদের নয়। আমি বেশ ভালো করেই জানি ছবিটা কে চুরি করতে পারে আর কোথায় বা চালান যেতে পারে। এসবের পিছনে হাত আছে এক আন্তর্জাতিক চোরাচক্রের। আর তাদেরকে মদত দিচ্ছে জানো, কোটিপতি ব্যবসায়ীরা। এই ছবি চালান যাচ্ছে ফ্রান্সে, আর কেবল তুমি পারো চোরটাকে ধরতে। তাই আমি আবারও বলছি পোয়ারো, এই ছবি তদন্তের কাজ তোমাকেই করতে হবে। তাই পৌরকে কেসটা হাতে নিতে রাজি হতে হয় এবং সে কথা দেয় শীঘ্রই সে একবার ফ্রান্সে যাবে। নেহাতি চুরিটা অতি সাধারণ, জটিলতার নামগন্ধ নেই। তাই এই চুরির কেসে আরকিউল পয়রোর বিন্দু মাত্র উৎসাহ ছিল না। তবে তার সেই অনীহা প্রকাশের একটা কারণ হতে পারে যে চিত্রশিল্পী রুবেন্সকে আদৌ তিনি পছন্দ করেন না। ফ্রান্সে যাবার জন্য পরো তার জিনিসপত্র গোছগাছ করছিল। সেই সময় ইন্সপেক্টর জ্যাপ এসে জিজ্ঞেস করলেন তাকে, ফ্রান্সে যাচ্ছেন বুঝি? প্রত্যুত্তরে পরো এবার মুখ খুলল। তো স্কটল্যান্ড ইয়ার্ড কি তোমাকে জানাতে বাকি রেখেছে? মৃদু শব্দ করে হাসলো জ্যাপ। সর্বত্র আমাদের লোক ছড়ানো আছে, তাদের কাছ থেকেই সব খবর আসে আমাদের কাছে।
রুবেন্সের চোর ধরার জন্য সিমসন আপনাকে নিয়োগ করেছেন। আমাদের ওপর তার যেন কোনো আস্থা নেই, এ আমরা বুঝি। যাক সে কথা। হ্যাঁ, যে কাজের জন্য আপনার কাছে আসা, এখন তাই নিয়ে আলোচনা করা যাক। আপনি প্যারিসে যাচ্ছেন, তাই ভাবলাম যদি আপনি একসঙ্গে দুটো কাজ করেন, মানে হ্রদ দেখা আর কলা বেচা আর কি। সেখানে ফরাসিদের সঙ্গে কাজ করছেন গোয়েন্দা ইন্সপেক্টর হার্ন। তা আপনি তাকে চেনেন নাকি? লোক ভালো, তবে তার মস্তিষ্কের ধূসর কোষগুলো ততটা ক্ষুরোধার নয়। তাই বলি কি, তাকে আপনার বুদ্ধির কিছুটা ধার দিতে হতে পারে। হুম, কিন্তু কি ব্যাপার বলুন তো? একটি শিশুর বেপাত্তা হওয়ার ব্যাপারে সন্দেহ হচ্ছে গুম করা হয়েছে তাকে। ঠিকানা ক্রানচেস্টার। ওখানকার স্থানীয় গির্জার প্রশাসকের মেয়ে, নাম উইনি কিং। প্যারিসে যাচ্ছিল উইনি কিং পোপের স্কুলে ভর্তি হওয়ার জন্য। ক্রানচেস্টার থেকে সকালের ট্রেনে লন্ডনে আসে সে। একা নয়, সঙ্গে তার একজন লোক ছিল। পরে সেখান থেকে আরও 18টি মেয়ের সঙ্গে ভিক্টোরিয়া স্টেশন থেকে বোট ট্রেনে চেপে লন্ডন ছেড়ে চলে যায় সে। লন্ডন থেকে মিস পোপের সুযোগ্য সহকারী মিস বুরশা সাথী হন। 19টি মেয়ে যথারীতি চ্যানেল পার হয়ে কালাইয়ে পৌঁছে কাস্টমসের ঝামেলা মেটানোর পর প্যারিসের ট্রেন ধরে। ট্রেন ছুটে চলে প্যারিসের উদ্দেশ্যে, কিন্তু সেখানে পৌঁছাবার ঠিক আগে মিস বুরশা মেয়েগুলোকে এক এক করে গুনতে গিয়ে দেখতে পেলেন 18 জন। একজন নেই। একজন নেই মানে? কেন, ট্রেন কি মাঝে কোথাও থেমেছিল? হ্যাঁ, এমিয়েন্সে। তখন মেয়েরা ছিল রেস্তোরাঁ কামরায়, উইনিও ছিল তাদের সঙ্গে সেখানে, কিন্তু পরে তার আর দেখা মেলেনি। আচ্ছা, তাকে শেষ কখন দেখা গিয়েছিল? আম, উম, এই ধরুন ট্রেন এমিয়েন্স স্টেশন ছেড়ে আসার পর মিনিট 10 পর্যন্ত। আর তখন তাকে বাথরুমে ঢুকতে দেখা যায়। হুম, স্বাভাবিক। আর কিছু উল্লেখযোগ্য? হ্যাঁ, আর একটা উল্লেখ করার মতো ব্যাপার হলো মেয়েটির মাথার টুপিটা পাওয়া যায় এমিয়েন্স থেকে 14 মাইল দূরে একটা জায়গায়। রেল লাইনের ধারে পড়েছিল সেটা। আচ্ছা, এই কাউকেই কি পাওয়া যায়নি? মানে তার অপহরণকারীদের কাউকে? না, কাউকেই না। অনুসন্ধান হয়েছিল? হ্যাঁ, হয়েছিল বই কি, কিন্তু মেয়েটিকে পাওয়া যায়নি। আশ্চর্য, মেয়েটি যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল। তা মেয়েটি দেখতে কেমন ছিল? আর 5টা সাধারণ মেয়ের মতো। তবে সে কথা যদি বলেন তাহলে বলি, এই বয়সে দেখতে সাধারণই হয়। আবার এইসব সাধারণ মেয়েরাই পরে রাতারাতি কি করে যেন সুন্দরী হয়ে ওঠে ভেবেই পাই না। এটা একটা অলৌকিক ব্যাপার, বুঝলে কি না? মহিলারা অলৌকিক শক্তির অধিকারিণী হন। তা ওদের পরিবারের কোনো খবর জানা আছে আপনার? আহ, তেমন বিশেষ কিছু না। মা অসুস্থ, বাবা মিস্টার কিং বলতে গেলে একরকম খরচের খাতায়। মেয়ে তার প্যারিসে যেতে চেয়েছিল, রাজি হয়ে যান তিনি। মেয়ের শখ প্যারিসে গিয়ে গান আর ছবি আঁকা শিখবে। তাই বুঝি? তা মেয়েটির কোনো প্রেমিক নেই তো এর মাঝে? তা আপনার কি মনে হয়? না, মনে করার কি আছে? কিন্তু 15 বছরের কিশোরী তেমন কচি তো আর নয় না। পরদিন সকাল, পৌরু তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ট্যাক্সি ডাকতে বেরোতে যাবে, ঠিক সেই সময় টেলিফোনটা বেজে উঠল। দৃঢ়ভাবে চিফ ইন্সপেক্টর জ্যাপের কণ্ঠস্বর ভেসে এলো। ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম স্যার। অফিসে ফিরেই জানতে পারলাম মেয়েটিকে পাওয়া গেছে। এমিয়েন্স থেকে মাইল 15 দূরে একটা রাস্তার ধারে। মেয়েটি তখন প্রায় অজ্ঞান। এমন একটা সুখবর, তবু পৌরু হাসলো না। ধীরে ধীরে রিসিভারটা নামিয়ে রাখলো। তার সারা মুখে তখন চিন্তার ছাপ। প্যারিস পৌঁছেই পৌর দেখা করলেন ডিটেকটিভ হার্নের সঙ্গে। ওদিকে গোয়েন্দা হার্ন অবাক চোখে তার দিকে তাকিয়েছিলেন।
শেষে তিনি বলে ফেললেন, স্যার, এই কেসের ব্যাপারে আপনি যে এত আগ্রহ দেখাবেন বুঝতেই পারিনি। চিফ ইন্সপেক্টর জ্যাপের কাছ থেকে কোনো খবর টবর আসেনি? হ্যাঁ, এসেছে বই কি। তিনি আমাকে জানিয়েছেন আপনি নাকি অন্য কাজে এখানে এসেছেন, সেই সঙ্গে রহস্যের ব্যাপারেও আপনি আমাকে সাহায্য করবেন। আমি কিন্তু সত্যি আপনাকে আশা করিনি। যাই হোক, ব্যাপারটা যখন মিটে গেছে, আমার ধারণা ছিল আপনি আপনার নিজের কাজেই ব্যস্ত থাকবেন। আমার কাজ পরে করলেও চলবে, কিন্তু এই ব্যাপারটা তাৎক্ষণিকের শুধু নয়, এতে আমি খুবই আগ্রহী। একটু আগে আপনি বললেন রহস্য আর মিটে গেছে, কিন্তু আমার তো মনে হয় রহস্যের সমাধান এখনো হয়নি। আপনি বলছেন বলুন। ইন্সপেক্টর জ্যাব বললেন যে আমরা যখন মেয়েটিকে ফেরত পেয়েছি আর সে যখন সুস্থ আছে, তাহলে ব্যাপারটা এখানেই মিটে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে, তাই না? তাই বুঝি? কিন্তু তাকে ফেরত পেলেন কি করে? সে সমাধান কি করতে পেরেছেন? আচ্ছা, মেয়েটির নিজের থেকে কিছু বলেছে কি? শুনেছি ডাক্তার নাকি বলেছে ওকে নেশাগ্রস্ত করা হয়েছিল, যার জন্য উধাও হওয়ার আগের কথা সে মনে করতে পারছে না। মেয়েটির মাথার পিছনে একটা জায়গায় থেতলে গেছে। ডাক্তার বলেছে স্মৃতিভ্রমের এটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ, এতে কেউ কেউ হয়তো লাভবান হতে পারে। আমার এখন জানা দরকার মেয়েটি ট্রেন থেকে কিভাবে হারিয়ে গেল। মনে হয় তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, উদ্দেশ্য মুক্তিপণ হিসেবে কিছু অর্থ আদায়ের চেষ্টা। কিন্তু ক্রানচেস্টার গির্জার প্রশাসকের কাছ থেকে কত টাকাই বা আশা করা যেতে পারে? তারা তো আর লক্ষপতি নন। এবার ইন্সপেক্টর হার্নকে বুঝে একটু চিন্তিত দেখালো। হ্যাঁ, এখন মনে হচ্ছে এটা একটা রহস্যই বটে। খানিক আগেও রেস্তোরাঁ কামরায় অন্য সব মেয়েদের সঙ্গে গল্প করছিল মেয়েটি, অথচ 5 মিনিট পরে সেখান থেকে উধাও হয়ে গেল সে। যেন কোনো এক জাদুকরের খেলার শিকার হলো সে। আচ্ছা, কামরাগুলিতে কে কে ছিলেন বলতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। ইন্সপেক্টর হার্ন তার নোট বই খুলে বলতে শুরু করেন। একটা কামরায় শুধু মেয়েরা, আর অন্য কামরায় ছিলেন মিস জর্ডন ও মিস বাটার্স, মাঝবয়সী, গন্তব্যস্থল সুইজারল্যান্ড। ঝামেলার কিছু ছিল না। দুজন ফরাসি ব্যবসাদার, এক তরুণ দম্পতি, জেমস ইলিয়ট আর তার স্ত্রী। তবে ইলিয়টের কাজকর্ম পুলিশকে খুব একটা খুশি করতে পারেনি, কিন্তু কাউকে খুন করার মতো নোংরা কাজ ও করতে পারে বলে মনে হয় না। তাছাড়া কামরায় সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। অন্য আরেক যাত্রী ছিলেন আমেরিকান ভদ্রমহিলা মিসেস ভান সুইডার। তিনিও যাচ্ছিলেন প্যারিসে। ওর ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। আপনি ঠিক জানেন এমিয়েন্স ছাড়ার পর ট্রেনটা আর কোথাও থামেনি? এবার গোয়েন্দা হার্নের মুখে হতাশার ভাব ফুটে উঠতে দেখা যায়। তার কথাতেও সেই ভাবটা প্রকাশ পেল। যতদূর মনে হয় ব্যাপারটা ভৌতিক। ও হ্যাঁ, ভালো কথা, মেয়েটির জুতোর ব্যাপারে আপনি কিছু জানতে চাইছিলেন না? তাকে ফিরে পাওয়ার সময় তার পায়ের জুতো থাকলেও রেল লাইনের ধারে আরও এক জোড়া জুতো পাওয়া গেছে। কালো ফিতে লাগানো মজবুত ধরনের জুতো, বেড়ানোর উপযোগী। ও, তাই বুঝি? হুম। তা ওই জুতোর ব্যাপারটা কি স্যার? জুতো কি কিছু সাহায্য করতে পারে? একটা তত্ত্ব সমর্থন করছে, জাদুর কাজ দেখানোর তত্ত্ব। পরদিন সকালে পোরো গেলেন পোপের বাড়িতে। মিস লাটভিয়ানা পোপ একটা ঘরে আহ্বান জানিয়ে অভ্যর্থনা জানালেন তাকে। ঘরটা দেখেই উপলব্ধি করা যায় কোনো রুচি সম্পন্ন মহিলার স্পর্শধনা। দেওয়ালে ঝোলানো আছে বিশ্ববিখ্যাত কয়েকটি জল রঙের চোখে লাগার মতো ভালো ছবি। আপনি মসিয়ার কুলপেয়ারো? পোরোকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞেস করলেন মিস পোপ। ভালো করে তাকে দেখে নিয়ে পোরো প্রশ্ন করল, তা মেয়েটি কি এই প্রথম স্কুলে আসছিল? হুম। আচ্ছা, আশা করি উইনির সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, আর তার বাবা মার সঙ্গেও। বছর 2 আগে ক্রানচেস্টারে মিসেস কিং আর উইনির সঙ্গে আমার প্রথম আলাপ হয়। তো বলুন, আপনার জন্য আমি এখন কি করতে পারি? হ্যাঁ, ভালো কথা।
উইনি এখন কি অবস্থায় আছে বলুন তো? ভালোই। তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার কিং এমিয়েন্স এসেছেন। আমার ধারণা এই অবস্থায় এটাই ভালো। হঠাৎ অকিউল পোরো একটা অদ্ভুত কৌতূহল প্রকাশ করলো। আচ্ছা মিস পোপ, আসল ঘটনাটা কি হয়েছে বলে মনে হয় আপনার? আমাকে যা বলা হয়েছে তাতে আমার তো মনে হয় আগাগোড়া ব্যাপারটাই আজগুবি। হুম, তা পুলিশ নিশ্চয়ই আপনার কাছে এসেছিল খোঁজ করতে এ ব্যাপারে? সঙ্গে সঙ্গে মিস পোপের আভিজাত্যে বুঝি মৃদু দোল লাগলো। ঠান্ডা গলায় তিনি বললেন, হ্যাঁ, মসিজাপ এসেছিলেন। এ ব্যাপারে আমার কিছু জানা আছে কি না বুঝতেই পারছেন। তাকে সাহায্য করার মতো আমার কিছুই জানা ছিল না, আর সেটাই তো স্বাভাবিক। রুটিন মাফিক অন্য সব মেয়েদের ট্রাঙ্কের সঙ্গে উইনিটটাও খোলা হয়েছিল। তার জিনিসপত্র বার করা হয়েছিল পরীক্ষা করে দেখার জন্য। পরে সেগুলো আবার তার ট্রাঙ্কে গুছিয়ে রাখা হয়েছে। ঠিক যেমনটি ছিল? প্রশ্ন করে উঠে দাঁড়ালো পোরো। তারপর সে ঘরের একটা দেওয়ালের দিকে এগিয়ে গেল এবং ফিরে আবার জানতে চাইল, আচ্ছা এই ছবিটা নিশ্চয়ই ক্র্যানচেস্টার ব্রিজের? হ্যাঁ, ঠিক তাই। উইনির আঁকা ছবি। আমার জন্য ওটা সে নিয়ে এসেছিল। মোড়কের ওপর লেখা ছিল, মিস পোপের জন্য উইনির উপহার। কি ভেবে যেন পোরো বলল, ওর মতো অল্প বয়সী মেয়ের পক্ষে জল রঙের ছবি আঁকাই স্বাভাবিক ছিল, তাই না? তাও অবশ্য ঠিক। পোরো এবার ছবিটা হুক থেকে খুলে নিয়ে এসে জানলার সামনে রেখে সেটাকে পরীক্ষা করতে শুরু করলো। তারপর কি ভেবে মিস পোপকে অনুরোধ করলো ছবিটা তাকে দিয়ে দেওয়ার জন্য। এই ছবিটা মানে? ছবিটা যে খুব ভালো লেগেছে আপনার, সেরকম দাবি আপনি নিশ্চয়ই করছেন না? না, তবে ঠিক তা নয়। আসলে কি জানেন, ছাত্রীদের হাতের কাজ। তবু আমি আপনাকে বলতে পারি এখানে এই ছবিটা একেবারেই বেমানান। আপনি প্রমাণ চান? দাঁড়ান দিচ্ছি। এই বলে পকেট থেকে একটা ছোট্ট বোতল, স্পঞ্জ আর তুলোর একটা ডেলা বার করে আবার বলল, মাদাম আপনাকে একটা গল্প বলি শুনুন। অনেকটা সেই কুৎসিত হাঁস আর রাজহাঁসের গল্পের মতো ধরে নিতে পারেন। গল্প বলার ফাঁকে কিন্তু সে দ্রুত তার কাজ চালিয়ে যাচ্ছিল। ওদিকে তারপলিন তেলের গন্ধে ঘরটা ভরে উঠতে থাকে। মামুলি, বুঝলেন? হ্যাঁ, একেবারেই মামুলি গল্প আর কি। তবে এই গল্পের মাধ্যমে শিক্ষণীয় অবশ্যই কিছু আছে। আমি এমন একজন মহিলা কৌতুক অভিনেত্রীকে জানি নিমেষে অদ্ভুতভাবে যিনি নিজেকে পাল্টে ফেলতে পারতেন। যেমন হয়তো তাকে প্রথম দেখা গেল ক্যাবরে নর্তকীর বেশে, আবার মিনিট দশেক পরে তার অন্য রূপ, অন্য চেহারা, বেদেনীর বেশে কারোর ভাগ্য গণনা করে চলেছেন। কিন্তু মাদাম, আপনি নিশ্চয়ই জানেন কুৎসিত মেয়েরাও একটু একটু করে কি এক অলৌকিক উপায়ে রূপসী হয়ে উঠতে পারে। তাহলে আপনি কি মনে করেন উইনি ছদ্মবেশ ধারণ করেছিল? না, উইনি কিং নয়। উইনি তো সেই লন্ডনেই গুম হয়ে যায়, আর আমাদের সেই বহুরূপী তার স্থলাভিষিক্ত হয়। আসলে উইনি কিংকে দেখেননি মিস বাটার্স, তাই তিনি কি করে চিনবেন এ মেয়ে উইনি কিং কিনা? এই পর্যন্ত ঠিক আছে, বুঝলেন কিনা? কিন্তু আপনি তো উইনিকে চেনেন, এত দূরে কি করে আসে সে? ঠিক আছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন উইনি বাথরুমে প্রবেশ করলো। খানিক পরে বাথরুম থেকে সে বেরিয়ে এলো রূপান্তরিত হয়ে জেলে জিম এলিয়টের স্ত্রী রূপে। তো পাসপোর্টে স্ত্রীর উল্লেখ ছিল। স্কুলের বেনুনি, চশমা, মোজা এসব তো কোনো ছোট ব্যাগ জাতীয় কিছুতে ভরে ফেলা যায়, কিন্তু জুতো জোড়া, তারপরে বিচ্ছিরি জুতো জোড়া, মাথার ক্যাপ, সেসবের তো একটা ব্যবস্থা করতে হবে কি, তাই না? এত জানলা দিয়ে গলিয়ে ফেলো। পরে আসল উইনিকে ইংলিশ চ্যানেল পার করানো হয়। একটি অসুস্থ নেশাগ্রস্ত শিশু ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসছে, এই পরিচয়। কে আর তলিয়ে দেখতে যাচ্ছে বলুন? তারপর চ্যানেল পার হয়ে এসে এক নিভৃত জায়গায় কোনো রাস্তার ধারে গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া যেতে পারে। আর তো স্মৃতিভূমের ব্যাপারটা, তাকে যদি সারাক্ষণ মাদক দ্রব্যে আচ্ছন্ন করে রাখা হয়, তাহলে তখন কি ঘটে চলেছে তার পক্ষে কি সেসব জানা সম্ভব? মিস পোপ,
এতক্ষণ স্থিরভাবে তার কথা শুনছিলেন। এবার বলে উঠলেন, কিন্তু এমন একটি কাজ করার কি প্রয়োজন ছিল? পোড়োর কণ্ঠস্বর গভীর হলো। মিস পোপের প্রশ্নটা এড়িয়ে গিয়ে সে তার পরবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলল, আর উইনির মালপত্তর? এই কুকর্মের দলটি এমন কিছু জিনিস নিশ্চয়ই সীমান্ত দিয়ে পার করাতে চেয়েছিল যা কিনা কাস্টমস কর্তৃপক্ষকে খুশি করবে না। তার মানে যাকে বলে চোরাই মাল, চোরাচালান। এই চোরাচালানের কাজে স্কুলের একটি মেয়ের মালপত্রের চাইতে অন্য আর কি নিরাপদ মাধ্যম হতে পারে বলুন? তবে তবে সৌভাগ্যবশত আপনাদের স্কুলের নিয়ম হলো স্কুলে আসা মাত্র সবার ট্রাঙ্ক খুলে জিনিসপত্র বার করতে হয়, আর তা করতে গিয়ে আপনার জন্য উইনির ওই উপহারটা, কিন্তু তাই বলে সেটা নয় যেটা সে আসলে এনেছিল। এখানে একটু থেমে মিস পোপের দিকে এগিয়ে গেল পোড়ো। মনে রাখবেন মিস পোপ, এই ছবিটা আপনি আমাকে দিয়েছেন। এখন দেখুন তো এই ছবিটা এখানে মানায় কি? ক্যানভাসটি মেলে ধরল পোড়ো। কি আশ্চর্য, এ যেন ভোজবাজির মতো ব্যাপার। ক্যানভাসের উপর চোখ রাখতে গিয়ে মিস পোপ দেখলেন ক্রাঞ্চেস্টারের সেই বীজটা কোথায় যেন হারিয়ে গেছে। সে জায়গায় ভেসে উঠেছে হালকা রঙের আকাশে এক অপূর্ব ছবি। ওদিকে স্বপ্ন আবিষ্টের মতো পোয়ারো বলল, এই হলো হিপ্পোলিটার মেখলা তথা কোমর বন্ধ। ছবিতে দেখা যাচ্ছে হিপ্পোলিটে তার মেখলা উপহার দিচ্ছেন হারকিউলিসকে, আর তার নিচে চিত্রকরের নাম রুবেন। দেখতেই পাচ্ছেন এটি একটি অদ্ভুত কাজ যা আপনার ড্রয়িং রুমে রাখার জন্য নয়। এর কদর হওয়া উচিত অন্য কোথাও, অন্য জায়গায়। মিস পোপের মুখে রক্তিম আভা ফুটে উঠতে দেখা গেল। মনে হলো কে যেন আচমকা তার সারা মুখে লাল রং মাখিয়ে দিয়েছে। ধীরে ধীরে মিস পোপ বলে উঠলেন, নিঃসন্দেহে এটি একটি সুন্দর শিল্পকীর্তি। তবে সেই সঙ্গে আপনারও বিবেচনা করা উচিত, প্রত্যেকের গ্রহণ ক্ষমতা এক নয়, কারোর কম, কারোর বেশি। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো পোড়ো, কিন্তু বেরোবার ঠিক মুখেই তাকে প্রচন্ড আক্রমণের মুখোমুখি হতে হলো। বিভিন্ন রঙের বিভিন্ন চেহারার মেয়ে ঘিরে ধরেছে তাকে। আমি নিশ্চয়ই অ্যামাজনের সেই বিরাট নারী বাহিনীর কাছে পড়েছি। সেই নারী বাহিনীর উচ্ছ্বসিত যৌবন তরঙ্গের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল অখুল পোড়ো। হারিয়ে গেল তার সেই তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর। পরিবর্তে সেই 25টি কণ্ঠ বিভিন্ন সুরের লহরী তুলে তার উদ্দেশ্যে একই সুরে সুর মিলিয়ে বিনীত অনুরোধ রাখলো, শেষ হলো আমাদের আজকের নিবেদন, দ্য গার্ডল অফ হিপ্পোলিটা বা হিপ্পোলিটার কোমর বন্ধ। আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সেই সব ভয়েস আর্টিস্টদের যারা আমাদের সাথে থেকেছেন। ধন্যবাদ তাদেরকেও যারা বিভিন্ন রকমের ভয়েস দিয়ে আমাদের সাহায্য করেছেন। খুব তাড়াতাড়ি আমরা নতুন গল্প নিয়ে আপনার সামনে আবার হাজির হব। ধন্যবাদ।